যেটি শোনা যাচ্ছে, জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরাও তাহলে রাজপথে এটার প্রশ্নের এই উত্তরটা দিব। এরকম যদি হয় তাহলে পরিস্থিতি কি হতে পারে? চলে গেল তো আলোচনার টেবিল থেকে, আলোচনার টেবিলে তো আটকে রাখা গেল না, আলোচনার টেবিল থেকে রাজপথে চলে গেল, এখন রাজপথে যদি আবার মুখোমুখি হয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মনে হয় মুখোমুখি হবে না, যেটা হচ্ছে যে আপনার রাজপথে প্রেশার ক্রিয়েট করার একটা টেকনিক তো এখানে সার্টেনলি আছে আর কি। এবং বিএনপি এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে আমি বোধ করছি এটা ওয়াইজ। ফিরোজ ভাই যেটা বললেন আর কি, যে তারা এটা কাউন্টার করে রাজপথে না নামাটাই তাদের জন্য কল্যাণকর হবে। কারণ এই কোনো ধরনের কেওয়াস যদি লাগে, দিন শেষে দায়টা কিন্তু বিএনপিকে নিতে হবে। কারণ এই জামাত সহ অন্যান্য দলগুলো তখন যেটা বলবে যে কমিশনেও তারা কোনো বিষয়ে একমত হচ্ছে না, জুলাই সনদও তারা বাস্তবায়ন করতে দিচ্ছে না, আবার রাজপথেও আমাদেরকে কথা বলতে দিচ্ছে না এটার বিরুদ্ধে। তখন দিন শেষে মানে বড় দল আকারে বিএনপির দায়টা অনেক হুম। বেড়ে যাবে আর কি। কিন্তু কিন্তু দায় কেন হবে? আপনিও তো বলেন যে একমত হতে হবে, এমনটা না, গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে দ্বিমত রাখা। তাহলে দায় কেন দেয়া যাবে? তারা একমত না, তারা এটা মানছে না, একমত হচ্ছে না, মানে এটার মধ্যে দায়ের কি আছে? আর ফেব্রুয়ারিতে বিএনপি ছাড়া ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতা হারানোর মতো আর কোনো দল নাই। অতএব ফেব্রুয়ারি মাসে কারো যদি কিছু হারানোর থাকে এবং কারো যদি আসলে বোটা দাগে কিছু পাবার থাকে, সেটা বিএনপির। বাকিরা কিন্তু হচ্ছে কার কেকের পিস কতটুকু বড়, সেই পিসটা একটু বাড়ানো যায় কিনা, এই বাড়ানোর লড়াইটা চলছে এখানে। কিন্তু পুরো কেকটা পাবার যে লড়াই, সেটা কিন্তু আসলে পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি এন্টাইটেলমেন্ট অথবা রিয়েলিটি হচ্ছে বিএনপির। তাই হুম। বিএনপি একটা রিস্ক ফ্যাক্টরে আছে, সে চাইলে ক্ষমতায় যেতে পারবে, সে চাইলে ক্ষমতা হারাইতেও পারবে। দুইটা রিয়েলিটির মাঝখানে বিএনপি রয়ে গেছে। এই জন্য বিএনপির দায়টা একটু বেশি, যে তাকে অত্যন্ত মানে সচেতন ভাবে, অত্যন্ত কৌশলে এগুলোকে রিয়াক্ট করতে হবে। তা না হলে যেটা হবে যে আলটিমেটলি দায়ের জায়গাটা বিএনপির কোর্টে চলে যাবে আর কি। এটা আমার আপনার দেয়ার বিষয় না। কারণ জনগণকে বোঝানো হবে তো এইভাবে, যে কমিশনে কোনো কিছু একমত হচ্ছে না কেন। এবং আমি যে গ্রামে গঞ্জে ঘুরে আসলাম আপনার গত এক সপ্তাহ, এক্সটেন্সিভ সফর করে আসছি গত এক সপ্তাহ, আমার আমার বরিশাল 3 আসনে হুম। গ্রামের সাধারণ মানুষের মুখ থেকে কথা শুনেছি যে এই ইনুস সরকার কোনো সংস্কার করতে পারছে না এই বিএনপির জন্য। সাধারণ মানুষ বলছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা কি আসলে সত্য মিথ্যার বিষয় না, বিষয়টা হচ্ছে পারসেপশন। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, বিএনপি আবার শুনে আসে গ্রামের মানুষের কাছ থেকে, বিএনপির সাথে যখন কথা হয় কারোর সাথে, তারা আবার বলে আমরা দেশে দেশে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, আমরা শুনে আসছি যে মানুষ নির্বাচন চায়, মানুষ চায় যা হবে সেটি নির্বাচিত সরকার এসে যেই সংস্কার করতে হবে সেটি বাস্তবায়ন নির্বাচিত সরকার করবে। বিএনপি আবার দেখে এরকম বলে যে তারা এরকম শুনছে। ভাই 20 কোটি মানুষের দেশ তো, ওই আমার সাথে যার দেখা হয় তার সাথে তো আবার তাদের দেখা হয় না। এখন কত মানুষ, কতজনের মত। আবার বাঙালিও তো ধরেন নগদে বিকাশে খাওয়া সোনার বাংলার মানুষ না, আমারে দেখলে একরকম বলে, আবার আপনারা দেখলে একরকম বলবে, ফিরোজ ভাইরা দেখলে আরেক রকম বলবে। সবাইরই সে খুশি রাখে। এখন বাট পারসেপশন বললাম আর কি, যে এইটা কিছু কিছু জনগণের মধ্যে এই পারসেপশনটা আছে আর কি। এই পারসেপশনটা সত্য মিথ্যার বিষয় না। যখন দলগুলো এরকম দুইটা তিনটা চারটা দল যখন একসাথে হয়ে এটা হুম। কন্টিনিউয়াসলি বলা শুরু করবে, তখন কিন্তু এটা একটা মানে অর্গানাইজড মানে রিয়েলিটিতে পরিণত হবে, যে হ্যাঁ এটা আসলে সত্য। দেশের মানুষ এভাবে বিশ্বাস করা শুরু করেছে। এবং দেখেন জাকসুর নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে অর্গানাইজড ক্যাম্পেইন ওয়ার্ক করে। পারসেপশনকে মানে রিয়েলিটিতে প্রমাণ করে ফেলা হয়েছে। অতএব এটা সম্ভব, এটাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। বাট আমরা বোধ করছি বিএনপি বড় দল আকারে তার এখানে সর্বোচ্চ কৌশলী এবং ছাড় দিয়ে যতটুকু সম্ভব দলের ঊর্ধ্বে উঠে একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় আসা দরকার। সবাইকে সর্বোচ্চ ছাড় দিয়ে এই কাজটা করা দরকার। এবং গণ অভ্যুত্থানের সবাইকে যদি আপনি ইকুয়ালি অ্যাকনলেজ করেন, যে সবাই পক্ষ, সবাই গুরুত্বপূর্ণ পক্ষ, সবাই আগামী হুম। ফেব্রুয়ারি ক্ষমতার অংশীদার কোনো না কোনো ফর্মে, হুম। এই জায়গায় যেতে পারলে আপনার দেখবেন যে নেগোসিয়েশনটা ইজি হয়ে যাবে। জি। এবং সেইটা পলিটিক্যাল পার্টিস গুলোর মধ্যেই করতে হবে। এবং এটা করা সম্ভব। এই নেগোসিয়েশনের মধ্যে আসলে কার কেকের পিসটা কত বড় সেটিও নির্ধারণ হয়ে যাবে নেগোসিয়েশনের মাধ্যমে। আমি জনাব মোস্তাফিজ আপনার কাছে একটু শুনতে চাই যে এই ডাকসু জাকসু নির্বাচনের পর নিঃসন্দেহে জামাত শিবির মনে করতেই পারে যে তাদের একটা বড় শক্তির জায়গা আছে, এবং হয়তো মনেও করছে, তাদের কথার টোনেও সেটা বোঝা যাচ্ছে যে এটা পিয়ার এখন হতেই হবে, একদম প্রত্যয়যুক্ত কথাবার্তা বলছেন জামাতের নেতারা, বা তারা এখন রাজপথে আন্দোলনে যাচ্ছেন, তাদের সাথে আছে, তাদের সাথে জোট করতে যাওয়ার সম্ভাবনাময় ইসলামী দলগুলো। এবং সেদিন দেখছিলাম একটা টকশোতে শিশির মনির, জামাতের আইনজীবী, তিনি বলছিলেন যে শুধু ইসলামী দলগুলোই নয়, সামনে এনসিপি যাবে, গণ অধিকার পরিষদের মতো এরকম কিছু আরো কিছু দল যাবে, মানে আরো সম্পৃক্ত
সম্পৃক্ততা দল এর মধ্যে থাকতে পারে বলে এটি জানা যাচ্ছে। আবার তাদের তো রাস্তা, আমি যেটি বলছিলাম, সোহরাওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন জায়গায় জনসমাবেশে দেখা গেছে যে জনসমাবেশ করলে তারা প্রচুর লোক সমাগম করতে পারে। এই যে নানান যে দিক, নানান শক্তির জায়গা, এটি আসলে আপনার কাছে এই প্রশ্নটি করছিলাম, আবারও করি, বিএনপির উপর কেমন চাপ তৈরি হবে বলে আপনি মনে করছেন? যদি বলি কত নাম্বার বিপদ সংকেত বিএনপির জন্য? বিএনপি আস্তে আস্তে একটু বিপদটা টের পাচ্ছে, এটা সত্য। কারণ আহ ডাকসু জাকসু নির্বাচনে দীর্ঘদিন থেকে যে পরিকল্পিত ভাবে জামাত শিবির কাজ করেছে, তার ফলটা তারা পেয়েছে। নতুবা দেখেন, এত বড় গণ অভ্যুত্থানের পর যারা অভ্যুত্থানের নেতা, যারা সরকারে ঢুকলো, তাদের কিন্তু কোনো অস্তিত্বই নেই। এবং এখন ওই তাদের কি জানি কি ছাত্র সংসদ না কি নাম যেন, সেটা বিলুপ্ত করার সিদ্ধান্ত নিচ্ছে তারা। তাহলে পরিস্থিতিটা বোঝেন। এটা আসলে ম্যাটার করে না। ম্যাটার আহ দেখেন, ছাত্র এর আগের ডাকসুতে ছিল ছাত্র অধিকার পরিষদ নুরুল, এই এতে তো নামই নাই, তাদের নাম নাই, উড়ে চলে গেছে। তার মানে আসলে আলটিমেটলি রাজনীতি যেটা, সেটাই আসলে টেকসই হয়, বাকিগুলি কিন্তু কোনো টেকসই না। যেমন নুরও নাই এখন, কিন্তু ওই যে এই নাহিদ সার্জিসদের দলেরও খবর নেই, এগুলি উড়ে গেছে। রাজনীতিটা টিকে আছে। তবে এটা সত্য যে ডাকসু জাকসু এটাই যে একেবারে এটার দ্বারা মানুষ প্রভাবিত হয়, এটা মনে করার কারণ নেই। কারণ এখন কিন্তু তাই যদি প্রভাবিত হতো, তাহলে চট্টগ্রামে কিন্তু ছাত্রদেরকে এইভাবে পিটানিটা দিত না আশেপাশে গ্রামবাসীরা। তাদের কিন্তু মানে মানে আগলায় রাখতো। তার মানে ছাত্রদের ওই ভাবমূর্তিটা মানুষের কাছে নাই। মানুষ বরং ছাত্রদের গত এক বছরের কর্মকাণ্ড দেখে বরং খুবই বিরূপ এবং নেতিবাচক একটা মনোভাব তাদের মধ্যে জন্ম নিয়েছে। সুতরাং এটার একটা প্রভাব আছে, কিন্তু প্রভাব হলো জামাত অত্যন্ত পরিকল্পিত ভাবে, খুবই সুচিন্তিত ভাবে, সংগঠিত ভাবে রাজনীতিটা করে, এইটাতেই তারা চিন্তিত। এবং গত এক বছরও কিন্তু তারা আগে থেকে প্রার্থী ঘোষণা করে দিয়ে কে হবে প্রার্থী কোন এলাকার, এটা ওই এলাকার মানুষ জানে। কিন্তু বিএনপির প্রার্থী কে, প্রত্যেকটা এলাকায় জানে যে বিএনপির প্রার্থী 3 জন 4 জন 5 জন। ফলে মানুষ বিভ্রান্ত। ফলে যেখানে মানুষ সুনিশ্চিত, তাই মানুষ সেটাকেই মাইন্ডসেট করতে থাকে। আর যেখানে অনিশ্চিত, সেখানে তো মাইন্ডসেটই করতে পারে না। তো ফলে ওই নির্বাচনী দৌড়ে কিন্তু পিছিয়ে আছে। আর এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা আসলে একটা মানে একটা ছেলে মানুষই আন্দোলন আমি বলবো। এটা চাপ তৈরি করা, কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু হচ্ছে আসলে নির্বাচনী বৈতরণীটা পার হওয়া। কারণ বাংলাদেশের ইতিহাস হচ্ছে, যে দল আন্দোলন করে দাবি আদায় করতে পারে তারাই নির্বাচনে জয়যুক্ত হয়। তো জামাত কিন্তু এখন মানে ঠিক এই ইউনূস সরকার তার প্রতিপক্ষ না, বিএনপিও ওই অর্থে প্রতিপক্ষ না। তবুও এমন একটা আন্দোলন আন্দোলন একটা মানে ভাব তুলছে যে আমরা আন্দোলন করলাম, আচ্ছা ঠিক আছে, নিম্ন কক্ষে পাইলে আপনি উচ্চ কক্ষে পিয়ার পাইলাম, এটি আমাদের আন্দোলন বিজয়, এবং আমরা ক্ষমতায় গেলে পুরোটাই আমরা দাবিটা আদায় করব, এই ভাব দিয়ে তারা নির্বাচনটাও মানে সামনে জয়যুক্ত হতে চায়। আমার ধারণা যে চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু এটা। কারণ এই আন্দোলনের আগে আপনি গণমাধ্যমগুলো সার্চ করেন, এই নির্বাচনী জোট হচ্ছে ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, মজলিস, খেলাফত, এইগুলি নিয়ে কিন্তু মানে অলরেডি আলোচনা হচ্ছিল। তার মধ্যে এই আন্দোলনটা যুক্ত হতে এটাকে আরো বেগবান করতে পারলো। এখানে যদি কিছু মানে ইসলামী নাম বাদ দিয়ে যদি কিছু গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে আসতে পারে, তাহলে ওই জাকসুর জাকসুর মতন হবে যে শিবির আহ, মূলত কিন্তু শিবিরটা ফ্রন্টে থাকলো না, অন্য একটা নাম দিয়ে তারা নির্বাচনটা করতে পারলো। আমার ধারণা যে আগামীতে মূলত ফুয়াদ ভাই যেটা বলছে ওইটাই ঠিক, যে যত যাই বলুক না কেন, তারা তাদের মাথার মধ্যে আছে যে ফেব্রুয়ারিতে আমরা ফাইট করব। কিন্তু ফাইট করার আগে আমরা এমন একটা ভাব দেখাবো যে না, আমাদের তো দাবি পূরণ হচ্ছে না, আমাদের দাবি তো পূরণ হচ্ছে না, আমাদের দাবি মেনে নেওয়া হোক। সুতরাং আমরা আন্দোলন করবো, আন্দোলন করতে করতেই আমরা নির্বাচনী নির্বাচনে অংশ নেবো এবং এর ফলটা আমরা নেবো, এরকম একটা আহ, হয়তো কৌশল তারা নিতে পারে। কারণ জামাত শিবির যে কৌশলী দল, সেটা কিন্তু তারা প্রমাণ করছে। কারণ তাদের যে অংশটা আন্দোলন করলো, গণঅভ্যুত্থান করলো, তাদের মানে কোন মানে সদস্যরা ডাকসু জাকসুতে টিকতেই পারলো না, উড়ে চলে গেল। তার মানে তাহলে রাজনৈতিক কৌশলটাই সঠিক ছিল জামাতের শিবিরের। তারা এখানে যেহেতু সাকসেসফুল হয়েছে, তারা এখানেও জাতীয় পর্যায়েও সেই ধরনের কৌশল নিয়ে তারা এগোচ্ছে, এটা আমার ধারণা।